হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদে আখাউড়া অভিমুখে বিএনপির ৩ সহযোগী সংগঠনের লং মার্চ 0 পয়েন্টে সমাবেশের প্রস্তুতি। ভারতীয় উপ হাইকমিশনে হামলা করেছে, পতাকা অবনমিত করেছে, সেই সকল বিষয়ের প্রতিবাদে এবং বাংলাদেশে আগ্রাসী মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই লং মার্চ কর্মসূচি। থামছেই না বর্ডার কিলিং, 1 বছরে বিএসএফ এর গুলিতে নিহত অন্তত 20 জন, সীমান্ত জুড়ে স্বজন হারাদের কান্না। 4 দিন পর ঘরে ফিরেছেন সুনামগঞ্জের দোয়ার বাজারের হামলায় ক্ষতিগ্রস্তরা। ধর্ম অবমাননা ও নৈরাজ্যের শাস্তির দাবি স্বজন সচেতন নাগরিকদের। মামলা করে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে যদি বিচারের আওতায় নিয়ে আসা হয়, তাহলে একদিকে যারা অপরাধ করেছে তাদের বিচার হলো, আর ভবিষ্যতে একটা দৃষ্টান্ত স্থাপন হবে। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া সীমান্ত অভিমুখে লং মার্চ করছে বিএনপির 3 সহযোগী সংগঠন। সকালে নয়াপল্টন থেকে শুরু হয় এই কর্মসূচি। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই লং মার্চে অংশ নিয়েছে। কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির শীর্ষ নেতারা। বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সবসময়ই এক এবং ঐক্যবদ্ধ। এরপর লং মার্চটি নারায়ণগঞ্জের কাঁচপুর হয়ে নরসিংদীর দিকে এগিয়ে যায়। কাঁচপুরে লং মার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের স্বাগত জানান নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। এরপর নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দেয় হাজারো নেতাকর্মী। সবাইকে সঙ্গে নিয়ে বিকেলে আখাউড়া সীমান্তে সমাবেশের কথা জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। এদিকে লং মার্চের কারণে আখাউড়ার ওপারে ভারত অংশের আগরতলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। দর্শক, লং মার্চে রয়েছেন আমার সহকর্মী আরিফিন শাকিল, তিনি সেই খবর রাখছেন। আরিফিন, লং মার্চ এখন কোথায় রয়েছে এবং আখাউড়ায় সমাবেশের বিষয়ে কি জানিয়েছেন আয়োজকরা? ধন্যবাদ সোয়ার। এখন লং মার্চে অবস্থান করছে ভৈরবে। এর মধ্যে লং মার্চের যে অগ্রভাগ সেটি ভৈরবে পৌঁছেছে এবং কিছুক্ষণ পর সেখানে সমাবেশের আনুষ্ঠানিক যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হবে এবং সেখানে এরই মধ্যে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু সেখানে হাজির হয়েছেন এবং তারা কিছুক্ষণ পরে তারা বক্তব্য শুরু করবেন। আর আখাউড়া সীমান্তে মূলত সেখান থেকে এই যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতারা যে বার্তারা দিতে চাচ্ছেন ভারতকে, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রশ্নে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে মানুষ যে ঐক্যবদ্ধ সেই বার্তাটা আসলে পৌঁছাতে চান এবং সেই সঙ্গে বাংলাদেশের সহকারী হাইকমিশনে আগরতলা যে হামলা বা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে সেই হামলার নিন্দা জানাতে চান এবং এক ধরনের সতর্কতা জারি করতে চান, যার ফলে কিন্তু এই সমাবেশ এবং সেই সমাবেশেরও আনুষ্ঠানিক যে কার্যক্রম সেই কার্যক্রম এরই মধ্যে সেই প্রস্তুতি চলছে এবং সেখান থেকেই বিএনপির যারা সেখানকার স্থানীয় নেতারা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং বিকেল 4টা নাগাদ বলা হচ্ছে যে বহর সেখানে পৌঁছাবে এবং এরপর সেখান থেকে তারা পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে তারা কথা বলবেন। এরই মধ্যে যেমনটা আগের সংবাদে সোয়ার জানাচ্ছিলাম আপনাকে যে বিএনপির পক্ষ থেকে বা বিএনপি 3 যে অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশের এক ধরনের প্রাথমিক কর্মসূচি তারা নির্ধারণ করেছেন, যদিও এখন পর্যন্ত সেটি স্থায়ী কমিটির বৈঠকে উত্থাপিত হয়নি। সেখানে উত্থাপিত হওয়ার পরে সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় এই বিএনপির এই 3 সংগঠন ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশ বিরুদ্ধে যে অপপ্রচার সেই প্রচারের বিরুদ্ধে তারা সেখানে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করবেন, এমনটাই এখন পর্যন্ত তাদের কর্মসূচি রয়েছে। সোহার, জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আরিফিন। দর্শক, বিএনপির লং মার্চের আরো খবর জানবো। আখাউড়ায় যেতে চাই আমার সহকর্মী মহিউদ্দিন মিশুর কাছে। মিশু, সীমান্তের 2 প্রান্তের পরিবেশ আজ কেমন, কিছু জানতে পারলেন কিনা আপনি, এবং বন্দরের কার্যক্রম কি চলছে কিনা সেখানে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন সেটা হলো ভারতের ত্রিপুরা রাজ্যের যে বাংলাদেশ সহকারী হাইকমিশন আছে সেখানে হামলা, বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা, আগুন দেওয়া, আসবাবপত্র ভাঙচুর সহ ভারতের যে আগ্রাসন মনোভাব বাংলাদেশের প্রতি এবং অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে কিন্তু আজকে বিএনপির যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের এই লং মার্চ কর্মসূচি, যেটা বিকাল প্রায় 3টার পরে আখাউড়া স্থলবন্দর এলাকায় আমার চারিপাশটাই পিছনটাই দেখতে পাচ্ছেন যে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে চলছে। এখানেই কিন্তু আজকে সমাবেশের আয়োজন করা হয়েছে এবং আপনাকে যদি এই সমাবেশকে ঘিরে এই আখাউড়া যে সীমান্ত এবং ভারতের ত্রিপুরা রাজ্যের যে আগরতলা যে সীমান্ত এলাকার কথা যদি আমি বলি, গতকাল থেকে কিন্তু একটি টান উত্তেজনাকর পরিস্থিতি ভারতের এই লং মার্চকে কেন্দ্র করেই কিন্তু ভারতের যে সীমান্তে রক্ষী সেখানে কিন্তু
অতিরিক্ত ফোর্স মোতায়েন হয়েছে। সেখানে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর পাশাপাশি সেখানে রয়েছেন ভারতীয় পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় পুলিশ, সেই স্থলবন্দর এলাকা সহ একেবারে সীমান্ত এলাকা চতুর্দিকে কিন্তু তাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে। এবং আমাদের এই লং মার্চকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেখানে কিন্তু আমাদের 60 বিজিবির পক্ষ থেকে কিন্তু 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছেন। সেটা আমাকে জানিয়েছেন 60 বিজিবির যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জাব্বার। আমি তার সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে কোনো ধরনের সীমান্তে যে অশান্তি সৃষ্টি হবে, অস্থিতিশীল পরিস্থিতি হবে, সেটা কিন্তু আমরা রুদে সেখানে আইন শৃঙ্খলা পুলিশের পাশাপাশি সাদা পুলিশে অনেক গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু সীমান্তে মোতায়েন রয়েছে। এই ছিল আমার কাছে লং মার্চকে কেন্দ্র করে সর্বশেষ তথ্য। ইশরাত, ধন্যবাদ আপনাকে। থামছেই না সীমান্ত হত্যা। চলতি বছর দেশের বিভিন্ন সীমান্তে কমপক্ষে 20 জনকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গুলিতে আহত অনেকে। এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ সীমান্ত এলাকার মানুষ। অন্যদিকে সিলেট সীমান্তে চলতি বছর ভারতীয় খাসিয়াদের হাতেই 6 বাংলাদেশির মৃত্যু হয়েছে। 4000 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বাংলাদেশ ভারত সীমান্ত। দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অন্যতম অন্তরায় সীমান্ত হত্যা। বাংলাদেশের তরফে বারবার প্রতিবাদ জানানো হলেও থামছে না হত্যাকাণ্ড। চলতি বছর সবচেয়ে বেশি সীমান্ত হত্যা হয়েছে রংপুর বিভাগে। বেসরকারি তথ্য বলছে এই অঞ্চলের বিভিন্ন সীমান্তে অন্তত 10 জনকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে কষ্টে দিন পার করছে প্রতিটি দরিদ্র পরিবার। ওর উপর নির্ভর করতেছিল পুরো পরিবার, এবং পরিবারের দেখভাল ওর বাবা এবং ওর মা দুজনেই অসুস্থ। ওর একটা মেয়ে আছে, তো উনি মারা গেছে। তো এখন পরিবারের অবস্থা খুব বেশি ভালো না। বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ যে যাতে এটা গুলি, যে বর্ডার হত্যা গুলি বন্ধ করা হয়। রাজশাহী বিভাগের সীমান্তবর্তী এলাকাতে চলতি বছর বিএসএফ এর গুলিতে প্রাণ গেছে 3 জনের। বিএসএফ এর বেপরোয়া আচরণে ক্ষুব্ধ স্বজন ও সীমান্ত এলাকার মানুষ। জড়িতরা বিচারের আওতায় না আসায় এ ধরনের হত্যা থামছে না বলে মনে করেন তারা। বাবা মাও নাই, শ্বশুর শাশুড়ি নাই, দেওর ভাসুর কেউ নাই। 4টা পেটলে 3টা সন্তান। আমি কোন রকম আমার দিন যাইছে চাহে চিনতে মানুষের দিয়ে। ওকে সরাসরি গুলি করেছে আপনার এই জায়গার উপর দিয়ে গুলি করে মেরেছে। বাংলাদেশের মানুষ বাংলাদেশের হিসাবে বাঁচতে চায়, বাংলাদেশের কাছে বিচার চায়। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে এবছর 3 জনকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। খুলনা বিভাগের মেহেরপুর ও যশোরে প্রাণ গেছে 2 জনের। স্বজন হারানোর বেদনা তাড়িয়ে ফেরে পরিবারগুলোকে। সিলেটের সীমান্ত এলাকাতে বিএসএফ এর পাশাপাশি ভারতীয় খাসিয়াদের হাতেও প্রাণ যাচ্ছে বাংলাদেশি নাগরিকদের। চলতি বছর খাসিয়ারা নৃশংসভাবে হত্যা করে 6 বাংলাদেশিকে। এছাড়া মৌলভীবাজারে সীমান্ত এলাকায় 2 জনকে গুলি করে হত্যা করে বিএসএফ। সেপ্টেম্বরে কুলাউড়া সীমান্তে কিশোরী স্বর্ণা দাস হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়ায় দেশ জুড়ে। খুব মেধাবী আসছিল, স্কাউটের স্টুডেন্টটাই, স্কাউটের সদস্য। ওই মৌলভীবাজার খেলাধুলা করছে এবং খেলাধুলা করে একটা পুরস্কারও পেয়েছে। বেসরকারি তথ্য বলছে গেল বছর দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন অন্তত 28 জন। জাহিদ হাসান, যমুনা নিউজ। সুনামগঞ্জের দোয়ারা বাজারের ঘটনায় ধর্ম অবমাননা এবং বাড়িঘরে হামলাকারীদের বিচারের দাবি উঠেছে। পরস্পর বিশ্বাস ও আস্থা ফেরাতে প্রশাসনের কাছে সুপারিশ করেছে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো। ঘটনার 4 দিন পর বাড়িঘরে ফিরেছে ক্ষতিগ্রস্তরা। হামলায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্বাসনের দাবি ভুক্তভোগীদের। হামলার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, নেই কোনো তদন্ত কমিটিও। কলেজ ছাত্র আকাশ দাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে ঘটনার সূত্রপাত। 3 ডিসেম্বর উত্তেজিত জনতা ভাঙচুর চালায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হিন্দু অধ্যুষিত মংলারগাঁও গ্রামে। ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগে এই হামলায় গ্রামের ক্ষতিগ্রস্ত হয় 25টি বাড়ি। আতঙ্কিত অনেক পরিবার চলে যায় হাওরে, কেউ কেউ আশ্রয় নেয় মুসলিম প্রতিবেশীর বাড়িতে। ওই রাতে হিন্দুদের রক্ষায় এগিয়ে আসেন মুসলমান প্রতিবেশীরা। এতে রক্ষা পায় বেশিরভাগ বাড়িঘর। অনেক ধরনের মানুষ আইসে কইছে তোমরা গিয়া যান, যদি বাঁচাইতে চাও আপনার বাড়িতে গিয়া থাকবাই। রুল রান্দাল নিয়ে আমরা আক্রমণ করছে, গরু বাছুর বাড়ি করছে, ঘর থেকে। এই সময়ে দেখা যায় হঠাৎ করে ওই আমরা আমাদের পাশের ওই এক মৌলানা তাই নাম একরাম, ওই তাই না ইয়ে উঠার পরে যেমন একটু আমরা প্রাণে বাঁচার আশা
হয়েছে। আমরা যতটুক আমরা মানে মুসলমান যারা আসলাম প্রতিবেশী যতটুক চেষ্টা করছি মানে আমরা মানে চাইছিলাম যে মানে আমরা প্রতিবেশীর মানে রক্ষা করার, কোনো ধরনের খুন খারাপই না হয় এই চিন্তা নিয়ে আমরা এটারে সমাধান করার চেষ্টা করছি। হামলার আগেই গ্রেফতার করা হয় অভিযুক্ত আকাশ দাসকে। আমি দ্রুত এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি আকাশ দাসের বাড়িতে গিয়ে উপস্থিত হই এবং খোঁজাখুঁজি করিয়া তাকে আটক করি এবং ঘটনার সত্যতা পাওয়ায় আমি তাকে গ্রেফতার করি এবং তার হেফাজত থেকে সেই মোবাইলটি উদ্ধার করি। আকাশের পরিবার ছাড়া বাকিরা 4 দিন পর ফিরেছেন নিজ নিজ ঘরে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনের দাবি ভুক্তভোগীদের। তখন আমার এই ঘরটা ঠিক না হইলে তো আমি আর লইয়া কিরকম থাকব। আমরা কি তার লাগিয়া কি আমরা কষ্ট করতেছি, নাহলে তো আমরা কোনো কষ্ট করার কোনো কথা নাই। এই তো সামনে পাইছি, বাচ্চা উজ্জা পাইছি, আর ঘরের কোনো কিছু পাওয়ার মতো আমার নাই। শেষ সম্বল এই দোকানে ছিল, এই দোকানের উপরেই আমার বাচ্চা কাচ্চারা নিয়ে আমার জীবন যাপন করতাম। এখন আমার দোকান দেখান সম্পূর্ণ সব কিছু শেষ। একজনের অপরাধে গোটা গ্রামে হামলার নিন্দা জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। হামলাকারী ও ধর্ম অবমাননাকারী উভয় পক্ষের বিচার দাবি তাদের। যারা এই হামলার সাথে জড়িত হিন্দুদের বাড়ি ঘরে, তাদের বিচার হওয়াটা, তাদের আইনের আওতায় আনাটা খুবই জরুরি। কারণ তারা গোটা দেশের যে ঐক্যের চেষ্টা, যে সম্প্রীতি রক্ষার চেষ্টা, সেটাকে বাধাগ্রস্ত করছে। এদের চিহ্নিত করতে হবে। এখানে যিনি কোরআন অবমাননা করেছেন তারও বিচার নিশ্চিত হওয়াটা খুব জরুরি। এই ক্ষেত্রে মামলা করার জন্য রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। তারা মামলা করে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে যদি বিচারের আওতায় নিয়ে আসা হয়, তাহলে একদিকে যারা অপরাধ করেছে তাদের বিচার হলো, আর ভবিষ্যতে একটা দৃষ্টান্ত স্থাপন হবে। আস্থা ফেরানোর উদ্যোগ ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। আমাকে আমার নাম্বার দিয়ে গেছি, যে কোনো আমিন বাবু, যমুনা নিউজ। বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের মংডু টাউনশিপ দখলের পর নাফ নদীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে আরাকান আর্মি। দেশটিতে যুদ্ধাবস্থার কারণে বন্ধ টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল। এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মী এহসান আল কুতুবের কাছ থেকে। এহসান, সীমান্তের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানান আমাদেরকে, সেখানকার কি অবস্থা এখন? টেকনাফের মানুষের যে আতঙ্ক, অর্থাৎ তারা নির্ঘুম রাত কাটায়, এই সময়গুলো কিন্তু বেশ আমরা আমাদের নিউজে বলেছি এবং সাধারণ মানুষের যে কথা সেটিও তুলে ধরেছি। মূলত মিয়ানমারের রাখাইন রাজ্যে যে অস্থিরতা দুই বাহিনীর মধ্যে, সেই অস্থিরতার কারণে সেখানে যখন মিসাইল থেকে শুরু করে বিভিন্ন বোমা নিক্ষেপ করা হয়, তখন কিন্তু টেকনাফ যেহেতু কাছে, তখন কিন্তু রাত্রিবেলায় বিশেষ করে বিভিন্ন আওয়াজগুলো টেকনাফে চলে আসে, যার কারণে কিন্তু টেকনাফের মানুষকে অনেকটা সময় নির্ঘুম কাটাতে হয়েছে, এটা আমরা দেখেছি। আর এই যে বর্তমান যে অবস্থা, দীর্ঘদিন ধরে কিন্তু এই মংডু যে শহরটি রয়েছে মিয়ানমারের, সেই মংডু শহর দখল করার জন্য আরাকান আর্মি প্রায় অনেক দিন ধরে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। মাঝখানে তারা তাদের যে যুদ্ধ, সেটি এক প্রকার কৌশলে আগাচ্ছিলেন। এই অবস্থায় আমরা দেখছি গত রোববারে কিন্তু তাদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে তারা মংডু যে শহরটি সর্বশেষ, সেই শহরটিও মিয়ানমার সেনাবাহিনীর কাছ থেকে তারা দখল করে নিয়েছেন, কেড়ে নিয়েছেন এবং তারা সেই শহরটি দখল করার কারণেই কিন্তু মিয়ানমার এবং বাংলাদেশের যে সীমানাবর্তী যে নাফ নদী রয়েছে, সেই নাফ নদীতেই তারা সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছে, যার কারণে যেহেতু এই টেকনাফ থেকে যেহেতু সেন্ট মার্টিনে ট্রলার চলাচল করে, এটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমি কিন্তু সেই বুঝতেই পারছি সেখানকার অবস্থা। ধন্যবাদ আপনাকে।